আজকে কিস্তিওয়ালার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করব। চলুন শুরু করি এখন। আমার নাম মেহেরুন, বয়স ৩০-এর কাছাকাছি। এক মেয়ে আছে, ক্লাস 3-তে পড়ে। স্বামী ৩ বছর হলো দুবাই আছে। আগে ফোন করতো নিয়মিত, এখন মাঝে মাঝে ছোট্ট মেসেজ, তাতেই দিন চলে যায়। আমি একটা ছোট দোকানের জন্য ব্যাংক থেকে ঋণ নিয়েছিলাম। প্রথমে ভাবছিলাম ধীরে ধীরে শোধ হয়ে যাবে, কিন্তু এখন মনে হয় কিস্তি নামের এই শব্দব্যয় যেন আমার জীবনের সবচেয়ে বড় দুশ্চিন্তা। প্রতি মাসে নির্দিষ্ট দিনে যখন ব্যাংকের লোক আসে, তখন থেকেই বুকের ভেতরে একটা ঠান্ডা ভয় কাজ করে। ভয়টা টাকা না থাকার নয়, ভয়টা সেই মানুষটাকে নিয়ে। রাজীব, ও ব্যাংকের কর্মকর্তা। প্রথম যখন এসেছিল বেশ ভদ্র আর হাসি খুশি লাগত। মনে হয়েছিল এমন কেউ এলে একটু স্বস্তি পাওয়া যায়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম ওর দৃষ্টি যেন অদ্ভুতভাবে আমার দিকে আটকে থাকে। আমি যতটা সম্ভব ভদ্রভাবে কথা বলি, কিন্তু ওর চোখের দিকটা এড়িয়ে চলি। তবুও যেন চোখের ভেতর লুকিয়ে থাকা অর্থগুলো আমার চারপাশের বাতাসে ছড়িয়ে পড়ে। সেই ঘটনার দিনটা ছিল বৃহস্পতিবার। সকালটা একদম শান্ত, আকাশ পরিষ্কার। মেয়েকে স্কুলে পাঠিয়ে উঠোনে চা নিয়ে বসেছিলাম। ভাবছিলাম এই মাসের কিস্তির অর্ধেক টাকা জোগাড় হয়েছে, বাকি বাকি হয়তো 2 দিনের মধ্যে পারব। হঠাৎ সাইকেলের টুং শব্দ, বুকটা ধরফর করতে লাগল। আমি জানালার পর্দা সরিয়ে দেখলাম রাজীব দাঁড়িয়ে আছে দরজার সামনে। পরিপাটি জামা, ফাইল হাতে, মুখে সেই পরিচিত হাসি। আমি কিছুটা থমকে গেলাম, কারণ আগে ভাগেই চলে এসেছে। আমি দরজা খুলে বললাম, এই তো রাজীব সাহেব, আজ একটু আগে। ও বলল, অফিসে তাড়াতাড়ি কাজ শেষ, ভাবলাম দেখা করে যাই। আমি বললাম, টাকার অর্ধেক এখন দিতে পারবো, বাকিটা কাল। ও হেসে বলল, আপনি যতবার বলেন কাল, আমি ততবারই আসি, আজ। কথাটা যেন হালকা মজা করে বলা, কিন্তু আমার বুকের ভেতর চাপা অস্বস্তি জমে উঠল। ও ঘরে ঢুকে চেয়ার টেনে বসল, বলল, একটা চা দেবে না পা? আমি বললাম, হবে। রান্নাঘরে গেলাম, কিন্তু মনে হচ্ছিল পিছন থেকে কেউ আমার দিকে তাকিয়ে আছে। সেই দৃষ্টি অনুভব করা যায়, দেখা যায় না। চা নিয়ে ফিরে এলাম। ও তখন টেবিলের পাশে কিছু কাগজ খুলে রেখেছে। বলল, এই মাসের হিসেব একটু লিখে রাখেন, না হলে অফিসে ঝামেলা হয়। আমি মাথা নাড়লাম। ওর কণ্ঠে এমন এক ভদ্রতা আছে যা বিশ্বাস করতেও ইচ্ছে করে, আবার ভয়ও হয়। আমি টেবিলে বসতেই ও বলল, আপা, আপনি একা থাকেন তাই না? আমি বললাম, মেয়ে আছে আমার। ও বলল, বুঝেছি, ছোট হয়তো, তাই স্কুলে গেছে। আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ। তারপরও মনে হচ্ছিল এই প্রশ্নগুলো প্রয়োজনের বাইরে। চুপচাপ চা খেতে খেতে রাজীবের চোখ আমার হাতের দিকে। আমি টের পেলাম, কিন্তু কিছু বললাম না, শুধু চুপ করে কাজের কথা বলার চেষ্টা করলাম। আমি কাল বিকেলেই বাকিটা দেব। ও বলল, আপনার কথায় বিশ্বাস রাখি আপা, আপনি মিথ্যে বলেন না। তবু ওর কণ্ঠে এমন কিছু ছিল যা আমি এড়িয়ে যেতে পারিনি, যেন কোনো লুকোনো ইঙ্গিত। আমি কথার জবাবে শুধু একটা হালকা হাসি দিলাম, কিন্তু ভেতরে কেমন এক চাপ অনুভব করছিলাম, যেন বাতাস ভারী হয়ে উঠছে। রাজীব উঠে দাঁড়াল, দরজার কাছে গিয়ে বলল, আপা, আপনি খুব ভদ্র মানুষ, এমন ভদ্র মানুষ এখন আর পাওয়া যায় না। আমি শুধু বললাম, সবাই নিজের মতো থাকে। রাজীব সাহেবও হেসে বলল, তবুও কিছু মানুষ অন্যদের চেয়ে আলাদা, জানেন। আমি জবাব দিলাম না, শুধু দরজার দিকে তাকিয়ে রইলাম। ওর সাইকেলের শব্দ ধীরে ধীরে দূরে মিলিয়ে গেল। আমি দীর্ঘশ্বাস ফেললাম, মনে হচ্ছিল ঘরে ওর উপস্থিতি এখনও আছে, বাতাসে, দেয়ালের গায়ে, এমনকি চায়ের কাপে পড়ে থাকা এক ফোঁটা দাগেও। সেই দিনটার পর কয়েকটা দিন আমি যেন ঠিকঠাক ঘুমাতে পারিনি। রাতের বেলা বাতি নিভিয়ে শুয়ে থাকলেও মনে হতো কেউ যেন আমার দিকে তাকিয়ে আছে। জানালার পর্দা নড়লে বুকের ভেতর কেমন একটা শিরশির করে উঠত। মেয়েটা পাশে ঘুমাতো, ওর মুখের দিকে তাকিয়ে শান্তি খুঁজতাম, কিন্তু সেই শান্তি বেশিক্ষণ টিকত না, কারণ মনে হতো রাজীবের সেই হাসিটা, সেই চোখের দৃষ্টি এখনও যেন আমার চারপাশে ভাসছে। আমি চেষ্টা করতাম নিজের মন বোঝাতে, হয়তো আমি বেশি ভাবছি, হয়তো সবকিছু আমার কল্পনা। কিন্তু পরদিন সকালে উঠেই যখন টেবিলের উপর রাখা সেই হিসেবের কাগজটা দেখি, মনে হতো ওর হাতের ছোঁয়া এখনও আছে। এক ধরনের অস্বস্তিকর উপস্থিতি, চোখের সামনে না থাকলেও মনের মধ্যে থেকে যাচ্ছে। ঠিক 3 দিন পর দুপুরবেলা আমি উঠোনে কাপড় শুকাচ্ছিলাম, তখন হঠাৎ বাইরে থেকে রাজীবের গলা শুনলাম, আপা, আছেন?
মনে হলো বুকের ভেতরে দুপ্পুকানি যেন হঠাৎ দ্বিগুণ হয়ে গেল। আমি ভেতরে গিয়ে ওড়নাটা ঠিক করলাম, দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। বললাম, আজ আবার? রাজীব হেসে বলল, অফিস থেকে আসতে হচ্ছিল, ভাবলাম টাকা নিয়েই যাই। আপনার তো কাল দিতে যাওয়ার কথা ছিল। আমি বললাম, টাকাটা রেডি, কিন্তু আপনি ফোন করলে বলতাম এত কষ্ট করে আসতে হতো না। ও বলল, না না আপা, কষ্ট কোথায়, আপনাদের কাছে এলে ভালো লাগে। কথাটা আবারও হালকা হেসে বলল, কিন্তু তার হাসিটা এবার অন্যরকম লাগল। ও ঘরে ঢুকতেই আমি একটু পেছনে সরে দাঁড়ালাম। ওর চোখের দৃষ্টি এমনভাবে চারপাশে ঘুরল যেন কিছু খুঁজছে। আমি টাকাটা বের করে বললাম, এই নিন। ও বলল, আপা, আমি বসে গুনে দেখি। আমি বললাম, জি। ও বসে টাকা গুনতে লাগল। তার আঙুলগুলো একের পর এক নোট ছুঁয়ে যাচ্ছিল, আর আমার চোখ পড়ল টেবিলের উপরে রাখা সেই কাপের দিকে, যেখানে ও আগের দিন চা খেয়েছিল। মনে হচ্ছিল যেন দৃশ্যটা আগেও দেখেছি, শুধু আলোটা বদলে গেছে। রাজীব টাকা গুনে বলল, ঠিক আছে, কিস্তি মিটে গেল, তবে 1 মাস পরে আবার দেখা হবে। আমি বললাম, হ্যাঁ, ইনশাল্লাহ। ও বলল, আপা, আপনি কেমন আছেন? আসলে ভালো তো? আমি বললাম, হ্যাঁ, ঠিক আছি। ও বলল, আপনাকে দেখলে মনে হয় আপনি একা, কিন্তু জানেন, একা মানুষ বোঝা যায় চোখ দেখে। কথাটার মানে আমি ঠিক বুঝতে পারিনি, শুধু বললাম, আমার মেয়ে আছে, একা নই। ও হেসে বলল, ঠিক আছে, থাক, আজ আর সময় নষ্ট করব না, অফিসে যেতে হবে। কিন্তু উঠেও সঙ্গে সঙ্গে বের হয়নি, দাঁড়িয়ে রইল দরজার পাশে, যেন কিছু বলতে চায়। আমি জিজ্ঞেস করলাম, কিছু বলবেন? ও বলল, না, কিছু না, শুধু ভাবছিলাম আপনি সবসময় শান্ত থাকেন কিভাবে। আমি কিছু বললাম না, শুধু হালকা মাথা নেড়ে ওর দিকে তাকালাম না। রাজীব তখন ধীরে ধীরে বেরিয়ে গেল, কিন্তু ওর হাঁটার শব্দটা অদ্ভুতভাবে ভারী লাগছিল। দরজা বন্ধ করে আমি ঘরের কোণে এসে বসে পড়লাম। মনে হচ্ছিল এই কথাগুলোর ভেতরে কিছু আছে, যা স্পষ্ট নয়, কিন্তু অনুভব করা যায়। বিকেলে বৃষ্টি নামল, বাতাসে সেই বৃষ্টির গন্ধ ছড়িয়ে পড়ল। আমি জানালার পাশে দাঁড়িয়ে ভাবছিলাম, হয়তো এই মানুষটা এমনই, হয়তো সবাই এমন হয়, হয়তো আমি ভুল বুঝছি। কিন্তু আবার মনে হচ্ছিল ওর চোখের ভেতরে কিছু একটা ছিল, যা একদম পরিষ্কার, শুধু আমি বলতে পারছি না। বুঝতে পারছি, কিন্তু প্রকাশ করতে পারছি না। পরদিন রাজীব ফোন করল, বলল, আপা, কাগজটা সই নিতে ভুলে গেছি, বিকেলে আসব। আমি একটু থেমে বললাম, আপনি অফিস থেকে কাউকে পাঠান, আমি সই করে দিই। ও বলল, না না আপা, আপনাকে কষ্ট দেব না, আমি নিজেই আসব, 1 মিনিটের কাজ। আমি আর কিছু বললাম না, শুধু বললাম, ঠিক আছে। বিকেলটা অদ্ভুতভাবে ধীর হয়ে এসেছিল, আকাশে সূর্যের আলো ফুরিয়ে যাচ্ছে, জানালার পর্দা দুলছে হালকা বাতাসে, অথচ আমার মনে হচ্ছিল সময় যেন আটকে আছে। রাজীব বলেছিল সে আসবে, 1 মিনিটের কাজ, কিন্তু সেই 1 মিনিটের কথাটাই আমার বুকের ভেতর কাঁপুনি তুলেছিল। আমি বারবার ঘরের দিকে তাকাচ্ছিলাম, মনে হচ্ছিল দরজায় কখন কড়া নাড়ে। মেয়েটা তখন পড়ার টেবিলে বসে আঁকিপুকি করছে। আমি চুপচাপ রান্নাঘরের পাশে বসে কাপড় গুছাচ্ছিলাম, কিন্তু মনটা কোথাও স্থির হচ্ছিল না। ঠিক তখনই বাইরে থেকে সাইকেলের টুন শব্দ, সেই চেনা শব্দ আমার বুকের ভেতর ধরফর করে উঠল। আমি ওনাটা ঠিক করে দরজার দিকে গেলাম। রাজীব দাঁড়িয়ে আগের মতোই হাসি মুখে, হাতে ফাইল। বলল, আপা, 1 মিনিটের কাজ বলেছিলাম না? আমি বললাম, হ্যাঁ, আসেন। ও ঘরে ঢুকে চেনা ভঙ্গিতে চেয়ার টেনে বসল, বলল, একটা সই লাগবে শুধু। আমি বললাম, ঠিক আছে, কাগজ দিন। ও ফাইল খুলে কাগজ বাড়িয়ে দিল। আমি কলম এনে সই করলাম, কিন্তু ওর চোখ আমার মুখে। আমি সেটা বুঝেও না বোঝার ভান করলাম, বললাম, হয়ে গেছে। ও বলল, আপা, আপনি ভয় পান নাকি? আমি অবাক হয়ে বললাম, ভয় না, কেন? ও বলল, না মানে, আপনি সবসময় চুপ থাকেন, মনে হয় আপনি কিছু বলতে চান কিন্তু বলেন না। আমি শান্ত গলায় বললাম, সব কথা বলা যায় না রাজীব সাহেব, কিছু কথা শুধু মনে থাকে। ও হেসে বলল, ঠিক বলেছেন আপা, তবে কিছু কথা বললে মন হালকা হয়। আমি বললাম, আমার মন ভারী নয়। ও কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আপনার মতো মানুষ খুব কম দেখি, একা থেকেও এত শান্ত, এত সাহসী। আমি জবাব দিলাম না, শুধু মাথা নিচু করে কাগজগুলো গুছিয়ে রাখছিলাম। ও হঠাৎ বলল, আপা, আপনি যদি কখনো কোনো কিছুর জন্য সাহায্য চান, শুধু বলবেন, আমি আছি। কথাটা শুনে আমি মাথা তুললাম, ওর দিকে তাকালাম। সে দৃষ্টিতে এমন কিছু ছিল যা আমি ব্যাখ্যা করতে পারব না, তবে স্পষ্ট বুঝলাম ওর ভাবনা আমার চাইতে অন্যদিকে যাচ্ছে। আমি নরম গলায় বললাম, রাজীব সাহেব, আপনার দায়িত্ব ব্যাংকের কাজ পর্যন্তই সীমাবদ্ধ।
অন্য কিছু ভাবার সুযোগ দেবেন না। এতে আপনাকে অস্বস্তি হবে, আমাকেও। আমার কণ্ঠ শান্ত ছিল কিন্তু দৃঢ়। রাজীব কিছু বলল না, কেবল কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ নামিয়ে ফেলল। বলল, দুঃখিত আপা, আমি ভুল বলেছি হয়তো। আমি বললাম, না, ভুল বলেননি, শুধু কথা ভুল সময় বলেছেন। ও হালকা মাথা নাড়ল, তারপর ফাইল বন্ধ করে দাঁড়িয়ে পড়ল। বলল, ঠিক আছে, আমি যাই, অফিসে যেতে হবে। আমি মাথা নেড়ে বললাম, ঠিক আছে। দরজার কাছে গিয়েও থামল। বলল, আপা, আপনি আমার কথায় রাগ করেননি তো? আমি বললাম, রাগ না, শুধু মন খারাপ লেগেছে। ও চুপ করে রইল, তারপর মৃদু হাসল, কিন্তু সেই হাসির মধ্যে অপরাধবোধ মিশেছিল। আমি দেখলাম ওর চোখ আবার একটুখানি অনুশোচনা। হয়তো বুঝেছে সীমারেখা কোথায়। আমি দরজা বন্ধ করে দীর্ঘশ্বাস ফেললাম। মনে হচ্ছিল এক ঝড় এসে আবার থেমে গেছে। বাতাস ভারী, কিন্তু কিছুটা স্বস্তি আছে, যেন নিজের ভেতরে একটা শক্তি তৈরি হয়েছে। আমি বুঝলাম ভদ্রতার মুখোশের আড়ালেও যদি কেউ অন্য কিছু বোঝাতে চায়, তখন নীরবতা নয়, স্থিরতা সবচেয়ে বড় জবাব। সেদিন রাতে আমি অনেকক্ষণ জানালার পাশে বসেছিলাম। মেয়েটা ঘুমিয়ে পড়েছিল। বাইরে বৃষ্টি হচ্ছিল টুকটাক। আমি চুপচাপ সেই বৃষ্টির শব্দ শুনছিলাম। মনে হচ্ছিল পৃথিবীটা এখনও নির্ভরযোগ্য, এখনও নিজের মতো শান্ত থাকতে শেখা যায়, শুধু নিজের সীমা ঠিক রেখে। পরের কয়েকটা দিন কেমন কেটেছে আমি নিজেও ঠিক বুঝতে পারিনি। সকাল হলে মেয়ের স্কুলে যাওয়া, দুপুরে বাজার, বিকেলে কাপড় শুকানো, সবকিছু চলছিল নিয়ম মতো। কিন্তু আমার মনে একটা অদ্ভুত স্থিরতা তৈরি হয়েছিল। রাজীবের কথাগুলো কানে বাজত, কিন্তু আমি ওটাকে কোনো রাগ বা ভয় দিয়ে না, বরং একটা শীতল ভাবনায় সামলেছি, যেন আমি হঠাৎ করে শিখে গেছি কিভাবে নিজের সীমা নিজের মতো করে আঁকতে হয়। সেদিন রাতে যখন বৃষ্টি হচ্ছিল, আমি জানালার পাশে বসেছিলাম। মেয়েদা পাশের ঘরে ঘুমাচ্ছিল, আর আমি ভাবছিলাম, জীবনে কত মানুষ আসে শুধু এক মুহূর্তের লোভ নিয়ে, কিন্তু সেই মুহূর্ত পার হয়ে গেলে তারা ভুলে যায় যে অন্য মানুষের জীবনটা একটা সম্পূর্ণ পৃথিবী, যেখানে লজ্জা, ভয়, সম্মান, ভালোবাসা সব মিলেমিশে থাকে। আমি ঠিক করলাম, আমি আর কারো চোখের ভেতর নিজের সম্মানটা দেখতে যাব না, বরং নিজের চোখেই সেটা রাখব। পরদিন রাজীব ফোন করেছিল, আমি ধরিনি। তৃতীয় দিনও ফোন এসেছিল, তখন আমি শুধু মেসেজ করেছিলাম, সব ঠিক আছে, কিস্তির সময় মতো দেব, আর আসার দরকার নেই। তারপর আর ফোন আসেনি। মনে হলো একটা ভার নামল বুক থেকে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য।